আমার একটা প্রশ্ন আছে ভাই, আরেকটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলেন। সেটা হচ্ছে রাজনৈতিক। যেমন আ ১ বছর আগে, প্রায় ১ বছর যে জুলাই আন্দোলন হলো, সরকার পতন হলো, পালিয়ে গেল। তখন মনে হয়েছিল যে ফ্যাসিস্ট বা একনায়কতন্ত্রের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করা ভালো ছিল। হ্যাঁ? মানে ভালো ছিল বলতে, এটা আপনি বলেন বারবার যে যখন যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে অবশ্যই লেখনী বা ইয়ার মাধ্যমে বলা লাগবে। তো তখন তো মনে হয়েছিল যে শেখ হাসিনা অনেক খারাপ, যে এই কাজ করছে, পালিয়ে গেছে। কিন্তু ভাই এখন এখন যে তারপর এখন তো আপনি ইউনূস সরকারের সমালোচনা করতে পারবেন না। আমি আপনাকে করতে দিব না। কারণ এখন যদি ইউনূস সরকারের সমালোচনা করেন, তাহলে এর থেকে ভাই খারাপ সরকার চলে আসবে ভাই। জঙ্গি সরকার চলে আসবে ভাই। কিছুতেই করতে পারবেন না ভাই। এটা ঠিক না ভাই। আপনি কি চান যে বাংলাদেশ জঙ্গি হয়ে যাক? তাহলে তো ইউনূস সরকারকে টিকায় রাখতে হবে, তাই না? আপনার সাথে I wish আসিফ ভাই, I এই wish যে যদি at এই least কারণ ভাই, যেটা আমি কারণ ভাই বলছিলাম। এই আর্গুমেন্টটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? যে আমি আপনার সমালোচনা বন্ধ করার জন্য বলতেছি যে ভবিষ্যতে একটা জঙ্গি সরকার আয়া পড়বে বা শরিয়া আয়া পড়বে। এইজন্য এই সরকারের সমালোচনা করা যাইব না। এই আমার যদি এই আসিফ যে আসিফ এই ভাই, আপনি তো মাইন্ডসেটটা আমাকে কেন্দ্র করে কিছু বলতেছেন না, তাই না আসিফ আপনাকে ভাই? কেন্দ্র করে বলেন কোথায় তাহলে বললাম ফারাজ ভাই? না আপনি কেন বলতেছি, নিজের গায়ে আমি জোর করে জোর জবরদস্তি আমি জিজ্ঞেস করছি আসিফ ভাই, আমি তো বলি আপনি নাই যে টানা আপনি হেঁচড়া কি আমাকে করতেছেন। কেন্দ্র করে বলছেন। আমি জিজ্ঞেস করছি যে ভাই, আপনি তো বলতেছেন আমাকে কেন্দ্র করে, যদি আমাকে আপনার বলে কাছে কেন থাকতেন মনে নাকি হইল? কেন না, মনে হইল? এটা যদি কেন মনে এটা হইল? তো কনফার্মেশন নেওয়ার জন্যই বললাম যে ওই সিমিলার টাইপের কথা বলেছিলাম তো, বাট আপনি যদি এইভাবে বলেন তাহলে এটা একটা গ্রোস মিসরিপ্রেজেন্টেশন হবে আর কি। তো ভাই ওই আপনার জন্য কেন মনে ওই হচ্ছে জন্য আপনি জোর ক্ল্যারিফাইড। জবরদস্তি করে নিজের কাঁধে নিতে আমি তো চাচ্ছেন? বললাম আসিফ ভাই যে সিমিলার টাইপের কথা বলেছি, বাট আপনি যেভাবে উপস্থাপন করছেন ওইভাবে উপস্থাপন করা হবে একটা গ্রোস মিসরিপ্রেজেন্টেশন। তো আমি এই জন্য জিজ্ঞাসা করলাম, আমাকে ঠিক। কেন্দ্র করে বলতেছেন না তো আর কি। আপনাকে কেন্দ্র করে বলছি না। কিন্তু এই আচ্ছা ধরনের আচ্ছা আচ্ছা। মাইন্ডসেটের ঠিক মানুষ আছে। আছে আমাদের সমাজে যারা মনে করে যে বর্তমান সরকারকে যেভাবেই হোক, যত আকাম-কুকামি করুক না কেন, যত খারাপ কাজ করুক না কেন, আমাদের মানে মুখ জাত কিরমিরকেরা পাছার ভিতরে আমাদের ঢুকাচ্ছে, কিন্তু আমাদের পাছাতে খায়াও আমাদের রক্ত-টক্ত বাইরে যাচ্ছে পিছন দিয়া। তাও আমাদের মুখে টু শব্দটা করণ যাইব না। কারণ করলেই তো ভাই আরেকটা ভয়ংকর জঙ্গি সরকার আয়া পড়বো ভাই। আচ্ছা, আমার এরকমের একটা প্রশ্ন আছে, কি জানি কি আপনার নাম? ক্লানুম, ক্লানুম ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, ক্লানুম ভাই, আমার একটা প্রশ্ন। আচ্ছা ভাই, এই যে রেবেলটা মানে রেবেলিয়াস যে হইলেন এগেনস্ট ফ্যাসিস্ট হাসিনা, তো জি। এইটার আউটকাম কি ভালো না মন্দ আপনার কাছে এখন কি আমি মনে হচ্ছে? আমি ভাইয়া প্রশ্নটা মানে বলি নাই, তার আগে উনি হয়তো যেটা সচরাচর যে প্রশ্ন করে ওটার উত্তর আচ্ছা, দিচ্ছে। আমি আমি ফারাজ আমি ভাই, বলতে না ভাই, আমার ফারাজ ভাই, প্রশ্নটা আমি একটু উত্তরটা নেই আসি ভাই, ফারাজ ভাই উত্তরটা নেই। ফারাজ ভাই এই কোয়েশ্চেনের তো মানে কোনো অ্যান্সারেরই দরকার নেই। কারণ যদি খারাপও হয়, আমি কি চিৎকার করব না? আমার একজন মানে মনে করেন একটা আমি তো বলতে মাদ্রাসাতে আসি ভাই, আমি কি বলছি একটু আপনি আমার কথাটা চিৎকার শুনেন। করবেন না? কথাটা শুনেন। মনে আমি করেন একটা দিতেছি, উত্তরটা মাদ্রাসাতে নিতেও দিল না। মাদ্রাসাতে একটা বাচ্চাকে ধর্ষণ করা হচ্ছে। ঠিক আছে? বড় হুজুরে ধর্ষণটা করতেছে। এখন বাচ্চাটাকে বড় হুজুর বলতেছে যে, "তুমি বাবা জোরে কোনো চিৎকার-টিৎকার কইরো না। তাইলে তোমার চিৎকার শুনে অন্য যে টিচার গুলো আছে সেগুলো এসে তোমারে আবার মেরে দিবে। আমার পরে তোমারে মারবে।" হ্যাঁ? এখন ওই বাচ্চাটা পেছনে খাইতেছে। সে কি চিৎকার করবে কি করবে না? অবশ্যই 100% চিৎকার ভাই সে করবে। তাকে যখন মারা হইতেছে তখন সে অবশ্যই চিৎকার করবে। এতে যদি এরকমও হয় যে ওই চিৎকার শুইনা আশপাশের ৩ টা হুজুরে আবার কাম শুরু করে দিল। তারপরেও তার চিৎকার করতে হবে। ভবিষ্যতে কি ফলাফল চিৎকারের মাধ্যমে কি ফলাফল আসবে নাকি আসবে না? ভালো ফলাফল আসবে না খারাপ ফলাফল আসবে। এমনও হইতে পারে সেই চিৎকার শুনে পুলিশ আসিফ ভাই, আইসা আপনি একদিন একবার বলছিলেন, আপনার কি মনে আছে কিনা জানি না, যে সব দিকের সব কনটেক্সট সব সাথে মানে সব জায়গায় মিলবে না আরকি। আমরা যখন ইরান নিয়ে বলতেছিলাম যে ইরানের একটা সব তুলনা দিচ্ছিলাম, সব তখন কনটেক্সট তো এখানে বা মিলতেছে সেটা তো আমি বলি আ নাই। কিন্তু উদাহরণটা দেয়া হয় আচ্ছা না, ওইটাই আরকি, ওইটাই আমার মাথায় উদাহরণটা আসলো আরকি। দেয়া এজন্য হয় বললাম আরকি। উদাহরণটা দেয়া হয় সিমিলার কনটেক্সট এই উদাহরণটা দেয়া হয়। এই জায়গাটাতে এই জিনিসটা মিলতেছে যে, আমাদের সামনে যদি এরকমও পরিস্থিতি আসে যে, আমাকে পেছন দিয়ে মারা হচ্ছে, হাসিনা নিজে যেখানে মানে হুকুম দিতেছে, মানুষকে মারার, নাগরিকের উপরে গুলি করার, এই নিজে হুকুম দিতেছে। এইটার পরেও যদি কেউ মনে করে যে, মানুষ প্রতিবাদ করবে না, মানুষ ভবিষ্যতে আরো খারাপ সরকার আসবে এইজন্য চুপ কইরা হাসিনা সরকারের ইয়াটা মাইনে নিবে। এই রকমের ক্রাইম, এই ধরনের I ভয়ংকর truly ক্রাইম wish এরকম কথা কে বলে তাদের সাথে আমি মিট করতে পারতাম আসিফ ভাই। I যেটা truly যেটা wish। যেটাতে সরকার নেতৃত্ব ভাই সেনাবাহিনী যে মারছে এটা। আপনি যে কথাটা বললেন আরকি যে এই জন্য প্রতিবাদ করবে না। এরকম কথা কে বলছে? I truly wish এরকম একটা বান্দার সাথে আমার পরিচয় হইতো। আমি এই পর্যন্ত পাইনি আসিফ ভাই আসলে। প্রতিবাদ করবে এবং এই সরকারকে টাইনা হিচড়াইয়া ক্ষমতা থেকে নামায় দিতে হবে। কারণ এই সরকার তাদের পাওয়ারের অপপ্রয়োগ করছে। এই অপপ্রয়োগের কারণেই তাদের কোনো নৈতিক অধিকার থাকে না সেই ক্ষমতার
ওই জায়গাটাতে থাকা। এখন এরপরে যদি খারাপ সরকার আসলো নাকি ভালো সরকার আসলো সেটা পরের হিসাব। সেই আচ্ছা, আসিফ সরকারেরই ভাই, কোনো আমার অধিকার একটা নাই। প্রশ্ন, আছে যে আপনি যে বিষয়ে বললেন যে হাসিনা অর্ডার দিছে, যে এই এখন আর না, এখন হচ্ছে ছাত্রদের উপর তুমি গুলি চালাতে পারবা। তো এই ইয়েটা আমি নিজে জানি না, আই ডোন্ট নো আপনি জানেন কিনা, জন্য জিজ্ঞেস করতেছি। এইটার পিছনে কনটেক্সটটা কি আপনি বলতে পারবেন, মানে এক্সাক্ট কখন এই ইয়েটা দেওয়া হয়েছে, মানে কখন এই অর্ডারটা দেওয়া হয়েছে? যেকোনো কনটেক্সটে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যদি কেউ রাষ্ট্রীয় পক্ষ থেকে অর্ডার দেয়া হয়, এটার কনটেক্সট যা কিছু হোক, এইটার ধরেন কনটেক্সট আর ফর কোনো এক্সাম্পল, ধরেন যদি এরকমটা করা হয় না, হাইপোথেটিক্যাল সেন্স, যে ধরেন তারা টার্গেট করে যদি সিভিলিয়ানস এন্ড ইসের উপরে ধরেন যারা যারা হচ্ছে আপনার আর্মি পুলিশ যারা আছে তাদের উপরও যদি ধরেন নাশকতা চালায়, ফর এক্সাম্পল ধরেন এরকমটা যদি হয়ে থাকে যে বা থানায় টানায় আক্রমণ চলতেছে, তখনও কি ডিফেন্সের জন্য ইয়েটা করা যায় নাকি? বাংলাদেশে কি এরকম আইন আছে কিনা আছে ভাই? আপনি কি জানেন কিন্তু এই কিন্তু বিষয়ে? কিন্তু রাষ্ট্রের যে শীর্ষ পজিশনে থাকে সে কখনো মুখ থেকে এই কথাটা বেরই করতে পারে না ভাই। যে তোমরা গুলি চালাও, গুলি চালায় সামনে যাদেরকে পাও, যত যতজনকে মারতে হয় ততজনকে মারো। এইটা রাষ্ট্রের শীর্ষ পজিশন থেকে এই মানে কথাটা যদি মুখ এটা দিয়ে ইয়েও থাকে, উচ্চারণই করা যদি যায় না। ধরেন এটা ধরেন যদি এটা আইনের অংশ হয় তারপরও বলতে পারবে না? এটা আইনের অংশ হইতেই পারে না। এটা আইনের অংশ কখনো হওয়াই সম্ভব না। রাষ্ট্রের শীর্ষ পজিশন থেকে ডিফেন্সের জন্য পুলিশ গুলি চালাতে পারবে না, এইটা এটা বলতে আইনের পারে, অংশ এটা হইতে? বলতে পারে, এটা বলতে পারে যে তোমরা ম্যাজিস্ট্রেটের মানে ম্যাজিস্ট্রেটের একজন কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে সামনে রেখে কর্তব্যরত ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুসারে তোমরা গুলি চালাতে পারো। কিন্তু এই ধরনের কথা বলতে পারে না কেউ যে আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি যে, কারণ তার সেই এখতিয়ারই নাই ভাই। প্রাইম মিনিস্টারের গুলি চালাতে বলার এখতিয়ারই নাই। এইটা শুধুমাত্র একজন, এটা একটা কোর্টের মাধ্যমে ডিসিশন, উপস্থিত একজন ম্যাজিস্ট্রেট এই নির্দেশনা দিতে পারে। এইটা স্বয়ং প্রধানমন্ত্রীরও এই এখতিয়ার নাই ভাই গুলি করতে আচ্ছা, বলার। যদি এটা যদি আপনি যে ইসে বললেন, যেভাবে বললেন, ঘটনা যদি এরকমটা হয় তাহলে ওকে ফাইন, মানে এটা সে অফকোর্স খারাপ কাজ করছে, নো নো ডাউট অ্যাবাউট ইট। বাট আমার কাছে এটাতে একটু ল্যাক অফ কনটেক্সট আছে। এন্ড আপনি তো জানেনই যে বুইরাকালে যে মানুষের ভীমরতি হয় এটা তো মানে খুব স্বাভাবিক। এবং আপনি যদি হাসিনার, আমি ফর এক্সাম্পল হাসিনার অনেকগুলো ইয়ে পাওয়া যায় অনলাইনে, অনেক বক্তব্য টক্তব্য পাওয়া যায়, আমার স্টিল হাসিনার কথা শুনে মাঝে মাঝে নিজেরা থাকতে ইচ্ছা করে যে এই মহিলা এতদিন ধরে প্রাইম মিনিস্টার বাংলাদেশে ছিল কিভাবে। মানে তার কথা শুনে আমার আসলে মনে হয় না যে মানে একজন একজন সিজনড পলিটিশিয়ানের বক্তব্য যেরকম, ধরেন তার ফাদারের যে বক্তব্য ছিল, তার ফাদার যেভাবে ভাষণটা, অ্যাটলিস্ট ভাষণটা যেভাবে দিতেন, ওরকমটাও যদি সে করতে, মানে তার যদি ধরেন 10% করতে হতো তাও বুঝতাম, বাট তার কথা শুনলে মনে হয় যে জাস্ট পাশের বাড়ির কোনো একজন আন্টি কথা বলতেছে, সিজন পলিটিশিয়ানের মতো কথা হচ্ছে না তার মুখ থেকে। সো সে যদি এরকম কথা বলে, মানে আমি জানি না কন্টেক্সট কি, বাট যদি ওরকম আপনি যেভাবে বলেন ওরকমটা যদি হয়, অফকোর্স খারাপ কাজ করছে, নো ডাউট অ্যাবাউট ইট। বিবিসি থেকে সেই কল রেকর্ডটা করা হয়েছে, পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে এবং পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে যে কল রেকর্ডটা জেনুইন এটা তো মনে হয় খুব এবং সে শর্ট কন্টেক্সটে আপলোড করছে আসিফ, এই জন্য জিজ্ঞেস করলাম, মানে অ্যারাউন্ড কত সেকেন্ড, যেন 20 না 30 সেকেন্ড মনে হয় না? হ্যাঁ, ওরকম একটা একটা মানে তদন্ত মানে একটা কমিটি তৈরি করে সেই জিনিসটা তদন্ত করা হয়েছে এবং একটা নিরপেক্ষ দেয়া হয়েছে এখানে যে সে আসলেই আ প্রতিবাদকারী জনগণের উপরে, জনতার উপরে গুলি চালাবার নির্দেশ দিছে। এইটা কিন্তু এটা পাওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট, হ্যাঁ? মানে হচ্ছে যে অনেক সরকারই কিন্তু এই নির্দেশ দিছে। অনেক শাসকই এই নির্দেশ দিছে। কিন্তু একদম আ সরাসরি কল রেকর্ড এটা পাওয়াটা খুব ডিফিকাল্ট। হাসিনাই আগে এই নির্দেশনা কয়েকবার দিছে। কিন্তু এইবার একদম মানে সব মানে এভিডেন্স সহ আছে। একদম কোন আমি যেটা দেখছিলাম আসিফ করার ভাই কিছু যে আছে না। প্রথমত আই থিঙ্ক 2টা কল রেকর্ড হয়েছিল। একটা হচ্ছে প্রথম যে ইয়েটা সেটা একেবারেই কম, 10 সেকেন্ডের মতো। সেখানে মানুষের একটা কনফিউশনও ছিল যে এটা কোন কনটেক্সটে দেওয়া হচ্ছে, যে জুলাই আন্দোলনের ক্ষেত্রে বলা হচ্ছে নাকি হচ্ছে আপনার ওই হোলি আর্টিজনের সময় যে ঘটনা ঘটতেছিল ওই সময় বলা হচ্ছে। এক, দ্বিতীয়ত হয়তো বা কনটেক্সটে বোঝা গেছে যে এটা জুলাইয়ের সময় বলা হয়েছিল। বাট ওইখানে যে আমি ক্রিটিসিজমটা দেখলাম আসলে, যে ওইখানে অবশ্যই আপনার ন্যারেটিভের সাথে আসিফ ভাই অনেকে একমত না। মানে যারা প্রো প্রো আওয়ামী লীগ তাদের অনেক দেখলাম এই বিষয়ে, যে তারা ওই মানে আপনার ন্যারেটিভটার সাথে একমত না। তারা বলতেছিলেন এরকম সর্ট অফ যে যখন একটা প্রধানমন্ত্রী দেখছেন যে একটা নাশকতার দিকে চলে গেছে বিষয়টা, ইন্টেলিজেন্সের মাধ্যমে তারা জানতে পারতেছে যে এখানে অ্যাকচুয়াল জঙ্গি গোষ্ঠীরাও ইনক্লুডেড, জামাত শিবির এবং জঙ্গি গোষ্ঠীরা ইনক্লুডেড, এবং তাদের হাতে মানে অস্ত্র আছে, তখন সে ডিফেন্সিভ ইস্যুর মেজারমেন্টের জন্য সে আর কি এই ধরনের কথা বলছে। আই ডোন্ট নো, আমি কনটেক্সট জানি না, এই জন্য জিজ্ঞেস করলাম। কিন্তু এই প্রধানমন্ত্রী তো আসলে সেই নাই আসলে। যদি আত্মরক্ষার জন্য করতে হয় তাহলে একজন ম্যাজিস্ট্রেটের কাছ থেকে, সেই একজন পুলিশের একজন ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমতি নিতে হয় যে সে গুলি করবে কিনা, ফায়ার করবে কিনা। ম্যাজিস্ট্রেট সেই তাৎক্ষণিকভাবে সেই নির্দেশনাটা দিতে পারে। আসলে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাই এত পচা যে আমরা এখন এই জিনিসটা নিয়ে তর্ক করতে হইতেছে যে একজন প্রধানমন্ত্রী এই
মানে এই এখতিয়ারটা আছে নাকি নাই। মানে আমি যেই দেশে থাকি এটা কিন্তু কল্পনাতীত একটা ব্যাপার হবে যে এই দেশের একটা মিনিস্টার লেভেলের লোক সে পুলিশকে নির্দেশ দিচ্ছে তোমরা গুলি করো, যদি ওরা করতে আসে তাহলে গুলি করো। এটা কিন্তু ইউরোপের কনটেক্সটে এটা হবে একটা মানে উদ্ভট কথা। এটা আমি শুনলে ছাদ এই থেকে জন্য পড়ে দুইটা যাবো। কন্টেক্সট আই থিংক মিলানো উচিত না আসিফ ভাই। এই জন্যই মিলানো উচিত ভাই যে আমরা একটা সভ্য দেশের সাথে যদি আমরা তুলনা করি তখন আমরা বুঝতে ভাই পারি যে আমরা পুরাটাই কতটা যদি অসভ্য। অসভ্য, দেশ যদি পুরাটাই অসভ্য হয়, এটা দায়ভার তো ভাই শুধুমাত্র আই ডোন্ট থিংক একজনের কাছে দেওয়াটাই রিজনেবল। এই মাইন্ডসেটটাই হচ্ছে অসভ্যতার কারণ যে এই মাইন্ডসেটটাই যে মানে পুরো দেশটা যেহেতু অসভ্য সুতরাং অসভ্যতাটা ঠিক আছে, নর্মালাইজ আমি যখন আমরা আচ্ছা করতে আসিফ শুরু ভাই, করি। আমি কি বলছি যে অসভ্যতাটা ঠিক আছে? আপনি কি আমাকে কেন্দ্র করে বলেন বিষয়টা, আপনি এটা বুঝলাম না। কিন্তু এই যে নরমালাইজ হচ্ছে তো এই আপনার কোথায় কথাটা থেকে তো আমি এটা আমি নরমালাইজ কোথায় হচ্ছে। নরমালাইজ করলাম? আমি কোথায় নরমালাইজ করলাম? আমি বললাম যে এটা আপনি শুধুমাত্র ধরেন পুরা সিস্টেমটাই খারাপ। ধরেন ফর এক্সাম্পল আপনি তো এটাও চাইতেন না যে আমাদের লাইভে যারা যারা আসে, যুক্ত হয়, কথা বলি আমরা, তাদের সাথে আমরা কোনো ধরনের রাগ ব্যবহার করি, সেটা তো আপনি নিজেও চাইতেন। আপনি চাইতেন যে সভ্য সমাজে রিচার্ড হকিন্স যেভাবে একটা আলোচনার সময় কথা বলে, সে যেভাবে কথা বলে ওইরকমটাই এটা যেন হইতো। বাট এইখানকার যে পরিস্থিতি, যে এসে আপনাকে দেখা যাচ্ছে কিভাবে জবে করতে হবে, আপনার ডেট থ্রেট পাঠা দিচ্ছে, আমাকে ডেট থ্রেট পাঠাচ্ছে, আপনাকে কোবাই গেছে। এরপরে তো আপনি ভাই ওই সিচুয়েশনের কথা বলবেন না। আপনার কথা বলার মধ্যে হচ্ছে যাদের, যদিও আমি জানি ওই দুইটার মধ্যে কনটেক্সটে অনেক ডিফারেন্স আছে। আমি এই জন্যই বললাম যে ধরেন আপনি যদি মুমিনদের কথায় শুনে ইনফ্লুয়েন্সড হয়ে যদি তাদের বিরুদ্ধে দু একটা কটু কথা শোনায় দেন, এবং আমি শুধুমাত্র আপনার থেকে এক্সপেকটেশন রাখি যে মুমিনরা যেটা করছে আপনাকে মানে দুধে দেওয়া তুলসী পাতা হতে হবে, আমি মনে করি সেখানে আপনার উপর একটা অন্যায্য চলে আসবে, দায়ভার চলে আসবে। বাট আমি জানি এই কথাটার একটা একটা ব্যাকইও আছে, এটা বোধহয় একটা সমস্যা কিন্তু আছে যে ভাই আমরা তো যে কোনো দায়ভারকে আমি কমানোর চেষ্টা করা যায় এই ধরনের কথা বলে। বাট আমি মনে করি কিন্তু দুইটার একটা ব্যালেন্স থাকা উচিত। কিন্তু ফারাজ ভাই আমরা তো আমাদের এই লাইভে একজন মানুষকে ধরেন গাইলে আমি উল্টা পাল্টায় ফালাইলাম, তাতে তো সেই ব্যক্তির বিন্দু মাত্র কোনো ক্ষতি হইতেছে আমি না। তো বলি নাই ভাই, আমি তো বলি নাই, আমি বলছি আমি কতটুকু বলছি যে আপনি পুরো সিস্টেমটা যেখানে খারাপ, সেখানে শুধুমাত্র একজনের কাছ থেকে ইয়েটা আশা করাটা, যে আপনার সে পিক অফ আপহোল্ড করবে, পিক অফ আপনার নৈতিকতা আপহোল্ড করবে, সে তো এইটা। ভাই রাষ্ট্রের প্রধানমন্ত্রী, তার কাছ থেকেই তো এটা আশা করতে হবে ভাই। তা সে সে মানে মানুষের ভাগ্যের আই সাথে উইশ জড়িত। আই উইশ করা যেত, কোটি, আই কোটি জেনুইনলি উইশ মানুষের করা যেত। কোটি, কোটি মানুষের ভবিষ্যৎ, কোটি, কোটি মানুষের ভাগ্যের সাথে তার একটা ডিসিশন জড়িত ভাই। এই কারণে তো পলিটিশিয়ানরা তো আ অ্যাকাউন্টেবল হয় মানে কোয়েশ্চেনেবল হয়। আপনি কোয়েশ্চেন করবেন পলিটিশিয়ানদেরকে। মনে করেন আ একজন সাংবাদিক আমাকে আইসা আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করতে পারবে না। কিন্তু একজন পলিটিশিয়ানকে প্রশ্ন করতে পারবে। কেন করতে পারবে? কারণ হচ্ছে পলিটিশিয়ান দায়বদ্ধ। এই মানে রাষ্ট্রের জনগণ রাষ্ট্রের আ মানে ভবিষ্যৎ একজন মানে নাগরিকের ভবিষ্যৎ কি হবে না হবে সেগুলোর সাথে একজন পলিটিশিয়ান দায়বদ্ধ। এই কারণে তারা অ্যানসার দিতে বাধ্য। তাদেরকে দায়ী করতে পারি আমরা। ভাই এটার সাথে এটা তো মেলে না ভাই একেবারেই। আমি হচ্ছে একজন পার্সোনাল স্ফিয়ারে আমি আমার পার্সোনাল স্পেসে আমি যা ইচ্ছা করতে পারি। এটার সাথে আমি কারো কাছে দায়বদ্ধ না। আমার কারো কাছে কোনো দায় নাই ভাই। আমি মানুষের মানে ভবিষ্যতের সাথে সম্পর্কিতই না। আমি চাইলে প্রত্যেকদিন সকাল বিকাল আমি আ ব ব মানে সবকিছুরে গালি দিতে পারি। সারা পৃথিবীরে গালি দিতে পারি। তাতে আমি কারো কাছে ট্রু, কেউ ট্রু। আমাকে এসে কোয়েশ্চেন করতে আপনার পারবে সেই না। দায়িত্বটা নাই। আপনার মানুষের দ্বারা ইলেক্টেড হয়ে কোনো আপনি দায়িত্ব পান নাই, যে দায়িত্বটা আপনাকে আপহোল্ড করা লাগতেছে। ট্রু। এখানে ঠিক কথা বলছেন আসিফ ভাই। তো এইজন্য এই কম্পেয়ারটা করা যায় না। ঠিক আছে? আ কালম ভাই আপনি কি আর কিছু বলবেন? ভাই আমার প্রশ্নটাই তো শেষ হয় নাই। হ্যাঁ, বলেন। বলেন। বলবো তো আমার না, কোশ্চেনটার উত্তর দেন। এখন কি হাসিনাকে বিদায় দিয়ে আপনারা এখন ভালো আছেন কিনা? বলেন, এটার উত্তরটা আগে দেন। সেই সময় মনে হয়েছিল, এখন মনে হইতেছে যে না, আগে ভালো ছিল। আমার জি ভাই ধারণা বলেন। যদিও জি বলেন ভাই, বলেন। আপনি থামবেন না ভাই, আপনি বলতে থাকেন। মন খুলে বলতে থাকেন। আপনারা কেউ আজকে থামবে না। বলেন আপনি। আমি বলতে কালাম ভাই চাচ্ছি যে একটা জি। বিপ্লব বা আন্দোলনের মাধ্যমে একটা কোনো কিছু নতুন ঘটে, কিন্তু ঘটুক, ঘটার পর ভালো হবে না খারাপ হবে এটা আমার প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে যে মানুষগুলো মারা যায়, কিছু মানুষ মারা গেল বা অল্প সংখ্যকে যায়, দুই একজনও যায়, কিন্তু যাওয়ার পর যে মানুষ আশায় যে আন্দোলনটা করে, পরবর্তীতে যদি সেম থাকে বা তার চাইতে খারাপ হয়, এই যে মানুষগুলো মারা গেল বিধা তাদের জীবন পরিবার কত কিছু ক্ষয়ক্ষতি আর্থিক মানুষের জীবন চলে যাচ্ছে, তো এইগুলো কে পূরণ করবে? আমার প্রশ্নটা হচ্ছে এখানে। তার ইউজ করলো, আবার মনে করেন আন্দোলন হলো, আবার একটা সরকার হলো, এইভাবে কি চলতে থাকবে না একটা এই জিনিসের আউটকাম আছে যে একটা ভালো কিছু হবে? কিভাবে হবে যদি আপনারা বলেন, বা রাজনৈতিক ক্ষেত্রে আপনার নাস্তিকতার মানে কি কোনো ভূমিকা আছে কিনা যদি বলেন। আমরা আমার তো কোনো দলে ভালো লাগে না, তাহলে আমি কি করব ব্যক্তিগত জীবনে? রাজনৈতিক কি মানে কোনো ভূমিকা রাখবো না, কোনো দলকে ভোট দিব না, না অন্য দলকে ঠেকাতে আরেকজনকে মন্দের ভালো করবো? এই বিষয়ে যদি বলেন আপনারা। এই ধরনের পরিবর্তনের মাধ্যমে মানুষের পলিটিক্যাল ম্যাচুরিটি গ্রো করে।
মানুষ পলিটিক্যালি ম্যাচিউরড হয় আরো। এই নিজের ভুল থেকে, নিজের কাজ থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে। মানুষের যে অভিজ্ঞতার যে ভান্ডার, সেখানে আমি কি করছিলাম সেগুলার এবং আ আমরা যে একটা আন্দোলন করছি, আন্দোলন করে আমরা সফল হইছি। সফল হওয়ার পরে আবার কেন ব্যর্থ হইলাম? সেই জিনিসগুলা মানুষ রিয়ালাইজ করে। বাংলাদেশের মানুষ তো আসলে আ বড় যে বিশ্বযুদ্ধগুলা পৃথিবীতে হইছে, সেই বিশ্বযুদ্ধগুলাতে বাংলাদেশের মানুষ কিন্তু পার্টিসিপেট করে নাই। বাংলাদেশের মানুষের কাছে একটা মাত্র যুদ্ধ আছে, সেটা হচ্ছে ৭১ এর মুক্তিযুদ্ধ। কিন্তু বিশ্বযুদ্ধে কিন্তু বা ধরেন বড় ধরনের আ অনেকগুলা ব্রিটিশ ঘটনা আছে। ব্রিটিশদের জি, বিরুদ্ধে কি বাঙালির ভূমিকা আছে? হ্যাঁ? কি? ব্রিটিশদের বিরুদ্ধে যখন উপভারতীয় মহাদেশ বা ভারতীয় মহাদেশ ব্রিটিশদের এরকম বিরুদ্ধে ভূমিকা আছে, কিন্তু খুব যে বেশি একদম এক্সট্রিম লেভেলের মানে খুব বড় কিছু তারা করছে সেরকম কিছু নাই। কিন্তু ওই যে মুক্তিযুদ্ধটা আছে, মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধেও আমাদের একটা বিরাট অভিজ্ঞতা ছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ছিল। কিন্তু আমাদের আসলে আরো অনেকগুলা উত্থান পতনের ভিতর দিয়ে, অনেকগুলা সংস্কার, অনেক ধরনের বিপ্লবের ভিতর দিয়ে যতদিন পর্যন্ত আমরা জাতিগতভাবে যাইতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা আসলে আমাদের এই রিয়ালাইজেশনটা হবে না। আসলে এই ঘাত-প্রতিঘাতের ভিতর দিয়ে মানুষ শেখে। এই জিনিসগুলার ভিতর দিয়ে যাওয়ার দরকার আছে এবং এতে অনেক মানুষ মারা যাবে, অনেক মানুষ ক্ষয়ক্ষতি হবে। সেগুলা মানুষের আসলে অভিজ্ঞতার মূল্য, এই মানব অভিজ্ঞতার মূল্য। পৃথিবীতে অনেক এই যে ২য় বিশ্বযুদ্ধ হইছে, ২য় বিশ্বযুদ্ধের পরে আমরা জাতিসংঘ গঠন করতে পারছি, মানবাধিকার সনদ তৈরি করতে পারছি। অনেক বড় কাজ কিন্তু হইছে ২য় বিশ্বযুদ্ধের পরে। এই যে আ রিলিজিয়াস মাইনরিটির উপরে আক্রমণ করা যাবে না। আ ধর্মীয় সংখ্যালঘু যারা আছে তাদের রক্ষণাবেক্ষণ। এই আইনগুলার একদম খুব চমৎকার আ হইছে ২য় বিশ্বযুদ্ধ হয়ে যাওয়ার পরে জেনেভা কনভেনশনের মতো গুরুত্বপূর্ণ সনদ। এই সমস্ত কিছু হইছে ২য় বিশ্বযুদ্ধের যে অভিজ্ঞতা থেকে আমরা বের হইছি। মানুষ যে ২য় বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা থেকে বের হইছে, এর মাধ্যমে আমরা এই জিনিসগুলা তৈরি করতে পারছি। এই ভাঙচুর আসলে সবসময় আ শুধু ভাঙেই যে তা না, ভাঙচুরের মাধ্যমে আমরা এই নতুন জিনিসগুলা শিখি, নতুন অভিজ্ঞতা প্রাপ্ত হই। এই ভাঙচুরগুলা সমাজের মানে স্ট্যাবিলিটির জন্য দরকার। আ সমাজকে আরেকটু প্রগতিশীল করার জন্য দরকার। এটা তো ভাই কিছু করার নাই আমাদের। এইভাবেই প্রোগ্রেস হয়। ফারাজ ভাই যদি বলতেন কিছু। আমি আমি আসিফ ভাইয়ের সাথে এখানে আর কি দ্বিমত টু বি অনেস্ট। আম, আহ, আমি মানুষের শিক্ষার জন্য আসিফ ভাই যেটা বলছেন এটার সাথে যে আমি মানে একেবারে আকাশ পাতাল দ্বিমত জিনিসটা ওরকমও না। বাট এই যে ইন দ্য নেম অফ রেবেল বা উত্থান পতন এটার জন্য যে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয়, জীবন নাশ হয়, এই জিনিসটা আমার আমার মানতে সমস্যা। আহ, আমি মনে করি যে রাষ্ট্র ব্যবস্থা বেটার হওয়া উচিত এবং আমাদের কাছে বেটার অপশন থাকা উচিত, যেখানে হচ্ছে আহ, যদিও আসিফ ভাই বলতে পারেন এখানে একটা ফ্যান্টাসির কথা বলতে পারেন, বাট আমি যদি মনে করি যে আমার গোলটা এরকম হয় যে আমি আমার সমাজে হ্যাপিনেসকে ম্যাক্সিমাইজ করব, দেন আমি যদি দেখি কোনো একজন আসছে, কোনো একজন স্বৈরাচার হয়ে গেছে বা স্বৈরাচারিত করতেছেন, আমি তাকে নামাই দেবো এবং নামাই দেওয়ার সময় আমার ওই জিনিসটা ইনক্লুডেড থাকতে হবে যে এর থেকে বেটার অপশন আছে কিনা বা সিমিলার টাইপের অপশন আছে কিনা আমার কাছে, একটা প্রগতিশীল চক্র আছে কিনা যারা ইনফ্লুয়েন্স নট ইনফ্লুয়েন্স বাই জঙ্গিবাদী বা হচ্ছে আপনার যারা ধর্ম ধর্ম দ্বারা ইনফ্লুয়েন্সড না, ওইরকম যদি আমার কাছে টিম থাকে আমি ওই টিম দ্বারা রিপ্লেস করবো। বাট এখন যেটা হইলো, যদিও দেখা গেছে এরা ধর্ম দ্বারা ইনফ্লুয়েন্স না, বাট পুরোটাই ইনফ্লুয়েন্সড এবং মানুষের এখন যা অবস্থা হচ্ছে আমি মনে করি আগে থেকে আরো অনেক বেশি শোচনীয়। এবং যেই স্ক্রুটনি, যে ধরনের স্ক্রুটনি মানুষ হচ্ছে ইয়াকে করতে পারতো হাসিনাকেও, নট নট ইন দ্য মানে নট ইন দ্য পলিটিক্যাল রাম, বাট নিজেরা মতো অ্যাটলিস্ট করতে পারতো, সেই স্ক্রুটিনিও হচ্ছে এখন করাটা একটু ঝামেলার হয়ে যাচ্ছে। এবং আপনি ধরেন কোনো সংবাদপত্র যখন হচ্ছে এই বৈষম্য বিরোধীদের অ্যাগেন্স্টে বা হচ্ছে আপনার এই ছাত্রদের অ্যাগেন্স্টে লিখতেছে, সরকার থেকে কোনো ইয়ে যাচ্ছে না, সরকার থেকে ওই যে ওই ইয়েগুলো বন্ধ করে দিচ্ছে না, ওই আপনার তাদের তাদের অফিস বন্ধ করে দিচ্ছে না, কিন্তু যে দেখবেন যে তাদের একটা বি টিম বা সি টিম না, তাদের মানে সরকারের দল না, ওইরকম ট্যাগ দিয়ে তারা যে ওখানে গরু জবাই করতেছে বা বন্ধ করে দিয়ে করতেছে, তারা নিজেরা বন্ধ করে দিচ্ছে এবং ক্রিটিসিজমটা অফ। তো আমি মনে করি এটা একটা বেটার সলিউশন হইতো। এর আগেও আমার যে পজিশন ছিল, আমি আনফর্চুনেটলি ওই পজিশনটা রাখতেছি যে আমার কাছে যদি একটা বেটার অপশন থাকতো, বেটার অপশন রেখে এই চেঞ্জটা হইলে এই যে মাইনরিটির উপর নির্যাতন, এইভাবে নির্যাতন এবং ওইটা থেকে কোনো ভ্রুক্ষেপও নাই কারো এই জিনিসগুলো দেখা লাগতো না। আমার এতটুকু বলার। রাজনৈতিক ভূমিকা সম্পর্কে আপনাদের কিছু বললেন না? ঠিক আছে ভাই, অনেক তো এরকম নাই, হইছে। অত অডিয়েন্স নাই যে আমাদের একটা বড় ভূমিকা থাকবে আসলে। অনেক কথা হইছে ভাই। তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আমরা। ভালো থাকেন। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। তাহলে পরের জনের কাছে চলে যাই দেখি।